বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আপনারা যারা এটি নিউজের সঙ্গে আছেন তারা জানেন বিপদের বন্ধু আমাদের 3 দিনের আয়োজনে আমরা এই পর্বে পাওয়ার টক পর্বে আছি, অর্থাৎ বিপদের বন্ধু আমাদেরকে এই এনার্জি সেক্টর পাওয়ার সেক্টরে কতখানি তার দার্শনিক তার লিডারশিপ দিয়ে আমাদেরকে এখনও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিপদের বন্ধুর আয়োজনটি সম্পর্কে যারা জানেন তারা জানেন, যারা রয়েছেন সকাল থেকে তারা তো আছেনই, এই মুহূর্তে যারা এলেন তাদের জন্য আরেকবার একটু বলছি। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই সময়ে আমরা তাকে অন্যভাবে শোক দিবসটি অন্যভাবে পালন করছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তার কাজ, তার কথা, তার চিঠি, তার অনুপ্রেরণার সকল স্মৃতিচিহ্ন, কিছু ভিডিও ক্লিপ, কিছু লেখা, সেগুলো দিয়ে এবং তার আলোচনা দিয়ে। বিপদের বন্ধু বলতে আমরা এই বিপদের কালে বঙ্গবন্ধুকেই বুঝি। কোন বিপদ? অর্থাৎ স্প্যানিশ ফ্লুর ঠিক 100 বছর পরে যেই বিপদ গোটা বিশ্বকে এলোমেলো করে দিয়েছে, এখনও আমরা জানি না এই বিপদ থেকে একেবারে ঠিক আগের মতো অবস্থায় আমরা যেতে পারবো কি পারবো না। একটি প্রাকৃতিক বিপদ এবং এখানে স্বাস্থ্যের ব্যাপারটি এসেছে, তার সঙ্গে অর্থনীতি স্থবির হয়েছে, অগ্রযাত্রা ব্যাহত হয়েছে, বেকারত্ব বেড়েছে, শিক্ষায় এটার একটা ধাক্কা লেগেছে। সামগ্রিক বিশ্ব কোথায় জানি একটু হোঁচট খেয়েছে। সেই হোঁচট খাওয়ার জায়গা থেকে বাঙালির যে লড়াই, সেই বাঙালির লড়াইয়ের, বাঙালির মনে যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার একটি নাম বঙ্গবন্ধু। সে কারণেই তো তিনি আমাদের আপদ বিপদে সবসময় বন্ধু। বিপদের বন্ধুর এই পর্যায়ে আজকে আমাদের সঙ্গে আছেন নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমরা সাবেক মুখ্য সচিব এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত মোহাম্মদ আবুল কালাম আজাদকে পেয়েছি, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। বলছিলাম পাওয়ার টকের যে নির্ধারিত স্লট, অর্থাৎ প্রতি শুক্রবারে আমরা যে পাওয়ার টক অনুষ্ঠানটি করি সেই স্লটটি বেছে নিয়েছি এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য। একটু বিদ্যুৎ এবং জ্বালানি সংক্রান্ত বঙ্গবন্ধুর নীতি নিয়ে কি কি কাজ করেছেন সেগুলো দেখে আসবো সহকর্মী আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট থেকে। তারপর আলোচকদের কাছ থেকে শুনবো তার ভাষণ, তার বক্তৃতা, তার রাজনৈতিক জীবন ইত্যাদি নানান দিক নিয়ে। স্বাধীনতার পর দেশ চরম জ্বালানি সংকটে পড়ে, তেলের জাহাজ কুলে ভিড়েছে, অথচ তেলের মূল্য পরিশোধের অর্থ নেই। এমন বিপদগ্রস্ত জাতির বন্ধু যখন বঙ্গবন্ধু, তখন আর ভয় কি? স্বাধীনতার পর বাংলাদেশকে নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা ডিপ্লোমেসির খেলা, তখনও সাহস বঙ্গবন্ধু। মাত্র 4.5 মিলিয়ন পাউন্ড স্টার্লিং, তখনকার সময়ে 17 কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বব্যাপী ব্যাপক প্রভাবশালী শেল অয়েল কোম্পানির কাছ থেকে নামমাত্র মূল্যে তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, রশিদপুর ও কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেন। এটি কেবল আর্থিক মূল্য, কিন্তু এর অর্থনৈতিক মূল্য তার চেয়ে হাজারো গুণ বেশি। দেশের জ্বালানি খাতকে যুগোপযোগী করতে বঙ্গবন্ধু পেট্রোলিয়াম আইন প্রণয়ন করেন। বর্তমানে সারা বিশ্বে এই মডেলটি বহুল প্রচলিত। শিল্প খাত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে হতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তাই বঙ্গবন্ধু 1972 সালে রাষ্ট্রপতির আদেশ নং 59-এর মাধ্যমে দেশের সর্বত্র বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুৎ খাত পুনর্গঠন করেন। স্বাধীন বাংলাদেশে গত 4 দশকে যতটুকু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তার মূল চালিকা শক্তি ছিল বঙ্গবন্ধুর জ্বালানি নীতি। সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে, কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে। আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে কোনো সাহায্য কারোর কাছ থেকে চাই না। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। নসরুল আহমেদ বিপু, আমরা বিপদের বন্ধু হিসেবে এই সময় এই অগ্রগতি যেখানে একটুখানি
থমকে দাঁড়িয়েছে। গোটা বিশ্বেও যখন একটা বিপদ পার করছে সেই সময় বিপদের বন্ধুকে এই জ্বালানি সেক্টর বা পাওয়ার সেক্টর নিয়ে কিভাবে স্মরণ করছি, কিভাবে তিনি আমাদেরকে আসলে সাহস দিচ্ছেন? ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক যারা শুনছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের শাহাদত বার্ষিকীর মাস এই আগস্ট মাস। আমি শ্রদ্ধা জানাচ্ছি তার পরিবারের সকল সদস্য ইন্তেকাল করেছিলেন 15ই আগস্টে এই মাসে। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা আমি অনেকটা অবাক করার মতো। তার একটা ছোট্ট সিদ্ধান্ত কত বড় একটা চেঞ্জ গেম করেছে স্বাধীনতার পরে, তা কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা শুনলাম, 9ই আগস্ট অর্থাৎ মৃত্যুর কিছুদিন আগে 1975 সালে উনি 5টি গ্যাস ফিল্ড শেল কোম্পানির কাছ থেকে, সেই সময়কার মূল্য হবে 17.5-18 কোটি টাকা, 4.5 লাখ পাউন্ড। দেশ খুব ভঙ্গুর অবস্থা ছিল, অর্থ ছিল না, ব্রিজ ভাঙা ছিল, রাস্তা ভাঙা ছিল, স্কুল কলেজ ভাঙা ছিল, খুব নাজুক অবস্থা ছিল, খাদ্য ছিল না সেভাবে। কিন্তু একটা জিনিস উনি বুঝতে পেরেছিলেন, দেশকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে কিছু বিষয়, বেসিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আমাদের নিজের হাতে নিতে হবে। যার কারণে কিন্তু উনি শেল কোম্পানিকে 2টি প্রস্তাব দিয়েছিলেন। শেল কোম্পানি ওন করত, অর্থাৎ নিজের মালিকানা ছিল এই গ্যাস ফিল্ডগুলো। আমরা তিতাস, রশিদপুর, কৈলাসটিলা এবং বিশেষ করে আমাদের ওখানে হবিগঞ্জ এবং বাখরাবাদ, এই যে 5টা গ্যাস ফিল্ড, এই গ্যাস ফিল্ড নেওয়ার জন্য বঙ্গবন্ধু তাদেরকে বলেছিল, হয় তোমরা আমাদের কাছে বিক্রি করো, নাহলে আমরা ন্যাশনালাইজ করে নিব। এই বিক্রি করার প্রস্তাব দিয়ে উনি টাকার অর্থ দিয়ে কিনে নেওয়ার মধ্য দিয়ে উনি একটা জিনিস নিশ্চিত করেছিলেন, যে ভবিষ্যতে ইকোনমিক্যাল যদি পাওয়ারফুল বা একটা মিডিয়াম ইনকাম দেশও যদি হতে হয়, নিজের জ্বালানি, নিজের ক্ষেত্রটাকে নিজের হাতে রাখতে হবে। এই বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে উপলব্ধি করতে পেরে উনি কিন্তু এই ব্যবস্থা নিয়েছেন। কত বড় দূরদৃষ্টি কেবল না, কত বড় সাহস সেই সময়কার অবস্থায়, না হলে সেটা সম্ভব হতো না, উনার পক্ষে সম্ভব হয়েছে। এবং আরেকটা বড় বিষয় ছিল যে সংবিধানের 16 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু সবার কাছে বিদ্যুৎ আমাকে দিতে হবে, এনার্জি আমাদেরকে দিতে হবে। সেই বিষয়টা উনি সংযুক্ত করেছিলেন। এবং আরেকটা কথা বলেছিলেন যে শহরে কেবল বিদ্যুৎ না, প্রতিটি ঘরে গ্রামে গঞ্জে বিদ্যুৎ পৌঁছাতে হবে। বাংলাদেশের এই 50 বছর হতে যাওয়ার সময়ের মধ্যে আমরা আজকে এই বছরের শেষ নাগাদে সারা বাংলাদেশের প্রতিটি ঘর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আলোকিত করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পিতার সে স্বপ্নর পথে বাস্তবায়ন করার পথেই কিন্তু চলছেন। তবে দেখেন 2009 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, সাশ্রয়ী মূল্যে এনার্জি দিন, এবং সেদিন আমরা যাচ্ছি। এই বিষয়টা স্পষ্ট। যখন আমি আমার এই মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পরে আমি প্রায় ঘাটাঘাটি করি, পুরোনো পেপারগুলো দেখি যে বঙ্গবন্ধু কিন্তু আসলে মনে হয় যে স্বাধীনতার পূর্বেই উনি সমস্ত কিছু ভেবে রাখছিলেন, এই দেশটা আমি কিভাবে দেখতে চাই, কিরকম দেশ হবে আমাদের জন্য, বাঙালিদের জন্য এই দেশটা কিরকম, এখানকার এনভায়রনমেন্ট রেখে আমরা কিভাবে কাজ করব, সমস্ত বিষয় একজন নেতার পক্ষে সম্ভব। সমস্ত কিছু চিন্তা করে একই দর্শনে রেখে দেশকে স্বাধীনতার কাছে স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু নেতার পক্ষেই সম্ভব। সুতরাং মহান নেতার, জি, এই মহান নেতার একটা ছোট বক্তৃতার অংশ আপনার জন্য আমি প্লে করছি। মাননীয় মন্ত্রী, আপনি যে কথাগুলো বলছিলেন 1973 সালের তার বাজেট বক্তৃতা, সব কিছু যে ভেবেচিন্তে রেখেছিলেন সেটা আপনি যেমন অবাক হয়েছেন, সবাই বঙ্গবন্ধু পাঠ করতে গেলেই অনেকে শিহরিত হন, কেমন করে তিনি বলেন, কেমন করে বলেছেন, কেমন করে তিনি ভেবেছেন। 1973 সালের বাজেট বক্তৃতা, যেখানে বঙ্গবন্ধু বলছেন যে আমি মিথ্যা ওয়াদা করতে পারবো না, যা পাবো গ্রামের কৃষকদের জন্য ব্যয় করব। আমরা সেই অংশটুকু একটু দেখব, তারপর আমরা আমাদের সঙ্গে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক সাবেক তিনি আছেন, সাবেক মুখ্য সচিব, তার কাছ থেকে শুনবো। আগে একটু বঙ্গবন্ধুর এই বক্তব্যটা শুনি। আপনারা দেখেছেন
বাজেট করেছি, খাজনা ধরি নাই, ট্যাক্স ধরি নাই, সামান্য সামান্য বড় লোকদের উপর ধরেছি। কৃষক ভাইদের জন্য কোন দুনিয়া বলতে পারে না যে 6 মাস আমার গরিব কর্মচারী না খেয়ে মরতো, স্কুলের টিচার না খেয়ে কষ্ট পেত। আমি বললাম টাকা নাই, টাকা যেখান দেওয়া জোগাড় করতে হবে, 25 টাকা পর্যন্ত ওদের বেতন বাড়ায় না, ওরা পেট ভরে খাক, ওরা কাজ করুক। তাতে আমার 35 কোটি টাকা দিতে হয়েছে। আর এবার 103 কোটি টাকা আমি বাজারে রাখছি কৃষক ভাইদের জন্য। আমি শহরে ফহরে পয়সা খরচ করতে পারবো না, যা টাকা পাবো অধিকাংশ যত পারি গ্রামের কৃষকের জন্য আমি ব্যয় করতে চাই। কারণ কৃষক হলো দেশের জাতের মেরুদণ্ড, মানুষকে বাঁচাতে হবে। টাকা জোগাড় হয়ে যাবে, আমার মানুষকে দুঃখ দেবার পারবো না। আমার মানুষকে দুঃখ দেবার পারবো না, মোহাম্মদ আবুল কালাম আজাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী যে কথার সূত্রপাত করেছেন এবং বঙ্গবন্ধুর যে ভাষণটা আপনারা শোনালেন। আমি ঠিক আর্টিকেল 16টা পড়তে চাই। নগর এবং গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বিদ্যুতীকরণের ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। এই যে আর্টিকেল 16তে দেখেন কতগুলো জিনিস খুব স্পেসিফিক্যালি বলা। এই কুটির শিল্পের কথা, শিল্পের কথা, বিদ্যুতের কথা, কৃষির কথা এবং গ্রাম এবং শহরের দূরত্বের কথাটা এখানে স্পষ্ট করে বলা আছে। বর্তমানে যেটা নির্বাচনী ম্যানিফেস্টোতে বলা হয়েছে আমার গ্রাম আমার শহর। আমরা জানি যে আর্টিকেল এই 8 থেকে 25 পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা আমাদের কনস্টিটিউশনে আছে। আপনি দেখেন যে এই 9 মাসের মধ্যে একটা কনস্টিটিউশন, সবসময় আমরা আলোচনা রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে শুনেছি যে এত সুলিখিত এবং মানে চমৎকার, মানে এমন কোনো জিনিস নাই, এবং সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে ওই জনগণ, মানে সবকিছুর টেস্টই হচ্ছে জনগণকে দিয়ে। জনগণ যেমন তাকে ভালোবাসতো, তিনিও জনগণকে ভালোবাসতেন, এবং এই জনগণের ভালোবাসার প্রতিদান তিনি যেমন দিয়েছেন তেমন পেয়েছেন। আপনি যদি এই আর্টিকেল 16 এর বাইরেও আর্টিকেল 8 থেকে 25 পর্যন্ত যদি অ্যানালাইজ করেন, তাহলে পরে আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত সব কথা বলা আছে, এবং সবগুলো কিন্তু সব মানুষের কথা, মনের কথা। আমি বঙ্গবন্ধু 3.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 3.5 বছর সময়ের মধ্যে আপনি খেয়াল করেন যে কিছুই নাই, কিন্তু তখন রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, বিমানবন্দর, আপনার সমুদ্র বন্দর সবকিছু মানে অকেজো হয়ে পড়ে আছে। এই অচল অর্থনীতিকে, একদম অচল বলতে অচল, বর্তমান সময়ের যে অচল সেই অচল নয়, বর্তমান কিন্তু অনেক অনেক চলছে, কিন্তু সেই সময় প্রকৃত অর্থেই অচল। কোনো বিমানবন্দর নাই, জাহাজ চলে না, জাহাজ নাই নিজেদের, আমাদের নিজস্ব বিমান নাই, আমাদের ট্রেন চলবে, তার ব্রিজ, রাস্তা ঘাট সবকিছু ভাঙা। 9 মাস কোনো চাষাবাদ হয় নাই। কি ভঙ্গুর অর্থনীতি নিয়ে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছিলেন, কিন্তু শেষ করলেন কি দিয়ে? আপনি খেয়াল করেন, একটু আগে যেটি মাননীয় মন্ত্রী বললেন এবং আপনারাও বলেছেন, 4.5 মিলিয়ন পাউন্ড স্টার্লিং দিয়ে যে জিনিসটা কিনলেন, এটি কিন্তু আমি গত কয়েক বছর আগে একবার হিসাব করেছিলাম যে এই 5-6 বছর আগে হিসাব করেছিলাম, তখন যে পরিমাণ রিসোর্স আমরা এই 5টি গ্যাস ফিল্ড থেকে কালেক্ট করেছি সেটি প্রায় 2000 গুণ যে টাকা দিয়ে কিনেছিলেন তার চেয়ে। এখনো ধরেন যে 35 to 40% গ্যাস এখনো আমাদের রিজার্ভে আছে, আমাদের যেখানে ওই 8 ট্রিলিয়ন সিএফটির উপরে সেখানে গ্যাস ছিল। এখন বঙ্গবন্ধুর কাজের হিসেব যদি আপনি নেন, তাহলে পরে ধরেন অ্যাটমিক এনার্জি কমিশন তৈরি করা, এই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন, উন্নয়ন গবেষণা পরিষদ, প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণ করা, 26,000 প্রাইমারি শিক্ষকের চাকরি জাতীয়করণ করা, চিলড্রেন্স অ্যাক্ট তিনি করলেন, বিড়ি, তারপর ক্রাইম ইন্টারন্যাশনাল অ্যাক্ট, টেরিটোরিয়াল ওয়াটার মেরিটাইম জোন অ্যাক্ট 1974 সন। এইটা সবচেয়ে মজার জিনিস যে বঙ্গবন্ধু যে মেরিটাইম অ্যাক্টটা করলেন 1974 সনে, সেখানে জাতিসংঘ কিন্তু এই বিষয়ের কনভেনশন করলো আরো প্রায় 8 বছর পরে, 1982 সালে। কত সুদূর প্রসারী চিন্তা বঙ্গবন্ধুর।
এইটুকু শুধু আপাতত বললাম, জি নিশ্চয়ই আরো স্যার, আলোচনা সামনে স্যার আপনি এগোবে। বলছিলেন যে মাত্র 3.5 বছর, এই 3.5 বছরের একটা রিফ্লেকশন, মানে বঙ্গবন্ধুর লেখায় কিন্তু বঙ্গবন্ধুর অনেক কাজের চিন্তার যে যোগসূত্র সেগুলো খুঁজে পাই। আমার দেখা নয়াচীন বইতে তিনি যখন নাকি বলছেন যে সাংহাই ইংরেজি দৈনিকের কাগজের সঙ্গে তিনি, কাগজের সম্পাদকের সঙ্গে তিনি কথা বলে তখন নয়াচীনে কত মানুষ বেকার, কিভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে ইত্যাদি নিয়ে যখন কথা বলছিলেন, সেই প্রসঙ্গে বঙ্গবন্ধু এক জায়গায় লিখছেন, একটি লাইন কোট করতে চাই। বঙ্গবন্ধু লিখছেন যে তাকে জিজ্ঞাসা করলাম কয় বছরের মধ্যে বেকার সমস্যা দূর করতে পারবেন। তিনি উত্তর করলেন, কমপক্ষে আর 3 বছর সময় আমাদের লাগবে। 3 বছর পরে যদি কোনো দিন আসেন তবে দেখতে পাবেন একটাও আর বেকার লোক নয়াচীনে নাই। আনকোট। কত বড় সংকল্প এদের মনে, বঙ্গবন্ধু লিখছেন। এরা এত বড় একটা বিরাট বেকার সমস্যা চিরদিনের জন্য দেশ থেকে মুছে দিতে চায়। দুনিয়ার অনেক বড় উন্নতিশীল দেশও আজ পর্যন্ত বেকার সমস্যা দূর করতে পারে নাই। বারবার চেষ্টা করেও, প্ল্যানের পর প্ল্যান করেও তারা কৃতকার্য হতে পারে নাই। তার কারণ দৃষ্টিভঙ্গি ও সমাজ ব্যবস্থা, যার আলোচনা এখানে আর করতে চাই না। বঙ্গবন্ধু বলছেন তিনি দৃষ্টিভঙ্গি আর সমাজ ব্যবস্থার ব্যাপারটা নিয়ে একটু প্রশ্ন তুলেছেন এবং নিজেই মনে মনে সংকল্প করেছেন। সে কারণে এই 3.5 বছরে বঙ্গবন্ধুর অবদান, সেটা পাওয়ার সেক্টর বলি, মেরিটাইম বাউন্ডারির কথাই বলি, আর আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের যে ল্যান্ড বাউন্ডারি ডিসপিউট, সেটিও পর্যন্ত তখনই তিনি উদ্ধৃত করে গেছেন। আরও তো অনেক উদাহরণ সামনে আছে, নিশ্চয়ই বিরতির পরে আরও শুনবো আমাদের দুই আলোচকের কাছ থেকে। আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি বিপদের বন্ধু এই শিরোনামে, নিশ্চয়ই আপনারাও আছেন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আমরা বিপদের বন্ধু এই শিরোনামে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। নসরুল হামিদ বিপু, আপনি আরও অনেক কিছু যোগ করবেন। আমি যে কথাটা বলছিলাম যে আসলে কিন্তু অল্প সময়, কিন্তু স্বাধীনতার পরে আর এত প্রবলেম না, সেই সময়টা স্বাধীন হয়েছে মাত্র 14 দেশ, এত কিছু চিন্তা করার বিষয় ছিল, মানে উনি করেছেন। তার মধ্যে তার চিন্তা ভাবনা, তার দর্শন, তার কথাবার্তা, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি পুরোনো দিনের তার বই ঘাটাঘাটি বা তার লেখাগুলি পড়া যায়, মানে বলা যায় যে 60 দশকের দিকে থেকে আরম্ভ করে সে কিন্তু বাংলাদেশের রূপরেখা কিরকম হতে পারে, একটা স্বয়ংসম্পূর্ণ দেশ, নিজের পায়ে দাঁড়ানো, যেখানে কোনো ক্ষুধা দারিদ্র কিছু থাকবে না, তার চিন্তা ভাবনা কিন্তু উনি তখনই করে ফেলছিলেন। এবং এই যে 70-এর স্বাধীনতার সময় যে ভূমিকা উনি নিয়েছিলেন, বিশেষ করে 7ই মার্চের সময় থেকে আরম্ভ করে তার বক্তব্য এবং যা কিছু তার পরিকল্পনা, তা বোঝা যাচ্ছে যে আগের থেকেই দেশটাকে কিভাবে দেখতে চান, প্রথম দিক আর ভাব কিরকম হবে, দেশ স্বাধীনতার পরবর্তী সময় তার কি হবে এবং তার পরবর্তী সময় কি হবে। মনে হচ্ছে যে খুব সাজানো গুছানো চিন্তা ভাবনার মধ্যে কিন্তু উনি প্রথম দিক থেকেই ছিলেন। আপনি দেখেন পেট্রোবাংলা, একে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে বিতরণ সংস্থার মধ্যে আনা যায়, সেই কথাগুলো সেই সময়গুলো সে ব্যবস্থা করেছে। সবচেয়ে বড় জিনিস হলো যে পিএসসি, আমরা এখন যে গ্যাস ফিল্ড গুলো দিয়েছি, যে পিএসসি চুক্তি অনুযায়ী,
তো কিভাবে সম্ভব যদি এইভাবে পরিকল্পনা সেই সময় থেকে না থাকে, একটা প্রস্তুতি হয়েছে সব দিক দিয়ে যদি চিন্তা করি, দেশ স্বাধীন হয়েছে, অর্থনীতির একদিকে এরকম অবস্থা, আরেকদিকে কিন্তু সম্পদকে নিজের কাছে ধরে রেখে, নিজের সম্পদকে নিজের কাছে ধরে রেখে সেটাকে সঠিক ব্যবহার, সে পরিকল্পনা চিন্তা করার জন্য ভবিষ্যতে তারা যে চালাবে, এই যে এই সম্পদগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, তার জন্য কিন্তু লোক বল দরকার। তাদেরকেও কিন্তু উনি বিদেশে পাঠিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন প্রচুর। সেই সময় জিওলজিস্টদেরকে রাশিয়া পাঠিয়েছিলেন, বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন তাদেরকে। এবং আশ্চর্যের ব্যাপার, মানে এই ইঞ্জিনিয়াররাও গত 30 বছর যাবৎ সার্ভ করেছে। এবং আপনি এখানে আবুল কালাম আজাদ ভাই আছেন, উনি সে আমাদের 2009-10 সময় সচিব ছিলেন। উনি ভালো বলতে পারবেন যে অধিকাংশ ইঞ্জিনিয়ার আমরা যা পেয়েছি পেট্রো বাংলার ওই সময় কিন্তু তৈরি করা, ঠিক না আজাদ ভাই? আপনি তো বলতে পারবেন ঠিক। কিন্তু এরপরে যে যে বিষয়টা আসলো, যে 75-এর পরে ঘটনাটা, একদম দ্রুত যে অবস্থাটার থেকে আমরা যাচ্ছিলাম, সমস্ত কিছু সামরিক যন্ত্রের সময় এসে বন্ধ তো হয় না, কেবল নিচে নেমে গেছে। জি, মাননীয় মন্ত্রী, দেশ স্বাধীন হবার পরের 1973 সালের একটা বক্তৃতা, সেখানে বঙ্গবন্ধু কি বলছেন? সোয়াতের কথা আমরা জানি, কিন্তু কেন ওখানে বঙ্গবন্ধু তার অনুসারীরা তার নির্দেশে কেন ওখানে আক্রমণ চালায়নি, সেটার ব্যাখ্যা কিন্তু নিজেই দিয়েছেন। এটা একদম আপনার কথার সঙ্গে মিল রেখে আমার মনে হলো কমন পড়ে গেল আমাদের এই সূচিতে। আমি একটু আপনার জন্য এটা চালাচ্ছি। থিওরিশিয়ানরা জীবন ভরে বই পড়েই খালি খবরের কাগজে লেখেন, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস কিভাবে আন্দোলনকে পরিচালনা করতে হয় সে শিক্ষা তাদের হয় নাই। এক জাহাজ অস্ত্র দোয়াত নামে চট্টগ্রাম বন্দরে চায়না থেকে আসে এবং 1 তারিখের পূর্বে এসে অস্ত্র এসে পথে, সেই অস্ত্র নামতে দেয় না আমার শ্রমিক ভাইরা এবং আমার কর্মীরা, ছাত্ররা। 24 তারিখে আমাদের উপর আক্রমণ করার দিন সামরিক বাহিনীর লোকেরা এরোপ্লেনে যে বাঙালি সৈন্যদের কাছে অস্ত্র কেড়ে নিয়ে তখন তারা মাল নামার চেষ্টা করে। আমি জানতাম, আমি পারতাম সে জাহাজকে ধ্বংস করতে, এবং সে প্রিপারেশন আমাদের ছিল, কিন্তু করি নাই। সমস্ত চট্টগ্রাম পোর্ট আমার উড়ে যায় এবং চট্টগ্রাম শহর জ্বলে যায়। এত বিষাক্ত অস্ত্র তারা আমাদের বাংলাদেশে পাঠাইয়াছিল তখন। জি, নাসরুল আহমেদ বিপু, আপনি শেষ করবেন আপনার অংশটুকু। আন্তর্জাতিক পর্যায়ে সেই সময় কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছিল। বৃহৎ শক্তিগুলো তখন এক এক দেশ এক এক জায়গায়, তখন একটা কোল্ড ওয়ার সেই সময় যুদ্ধ আর কি বলা যায়। আর যদি আমরা মিডল ইস্টের দিকে তাকাই, সেই সময় কিন্তু এই তেল ক্ষেত্রগুলো, বিশেষ করে আফ্রিকা এবং মিডল ইস্টের অধিকাংশ তেল ক্ষেত্রগুলো কিন্তু বিদেশি কোম্পানিগুলো তখন ওন করতেন। সেই একটা সময় শেল কোম্পানির মতো যারা কিনা আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতির মধ্যেও ইনভলভ ছিলেন, বহু জায়গায় আফ্রিকাতে এবং মিডল ইস্টে এই ব্যবসায়িক কারণে তারা রাজনীতির ভিতরে ঢুকে গিয়েছিলেন, তাদের কাছ থেকে তেল ক্ষেত্র নিয়ে নেওয়া, গ্যাস ক্ষেত্র নিয়ে নেওয়া বিশাল ব্যাপার। প্রচন্ড দূরদৃষ্টি, সাহস এবং নিজের উপর বিশ্বাস না হলে এরকম হয় না। বিষয়টা ওই দিকে চিন্তা করতে হবে যে পরিস্থিতি কি ছিল পৃথিবী অনুযায়ী, পৃথিবীব্যাপী পরিস্থিতি, বৃহৎ শক্তিগুলো অধিকাংশ দেশ আমাদের সাথে নাই, এবং সেই সময় আমার দেশের চিন্তা করে, আমার দেশের মানুষের কথা চিন্তা করে সম্পদগুলো, দেশের প্রাকৃতিক সম্পদ আমাদের হাতে রাখা, যেটা এখনো আমরা রেখেছি। আপনি চিন্তা করেন, এই বিগত 10 বছর আগেও বিএনপি জামাত জোট চিন্তা করেছিল গ্যাস বিদেশের কাছে দিয়ে দিবে, এক্সপোর্ট করে দিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে নিজের দেশের গ্যাস নিজে আগে ব্যবহার করবে। সুতরাং এই যে সিদ্ধান্তগুলো, বাবার চিন্তার অনুযায়ী চলা এবং তাই সেইভাবেই তার ব্যবস্থা নেওয়া, আপনি আশ্চর্য যাবেন 2009 সালের পরে মাননীয় প্রধানমন্ত্রীও যে বিষয়গুলো নিয়ে আসছেন, আজকে এই দিনে আমি বলতে অনেক জায়গায় সুযোগ পাই না। দেখেন, বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, বিশেষ করে আবুল কালাম আজাদ ভাইয়ের তখন ছিলেন 2010, এই যে একটা দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া, একটা সাহসী সিদ্ধান্ত নেওয়া, আজকে কিন্তু এই যে বিদ্যুতের আজকে যে এই ব্যাপক আলোকিত জায়গাটা দেখতেছেন, এই কারণে কিন্তু বলা যায় তৈরি হয়েছে। বাংলাদেশের গ্যাস আইন 2010 সালে তৈরি হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের সংশোধন আইন 2010 সালে, খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ এবং উন্নয়ন 2012 সালে শেখ হাসিনা সরকারের সময়, খনি এবং খনিজ সম্পদ বিধিমালা আমাদের সময়, সাদা মাটি উত্তোলন এবং বিপণন নির্দেশিকা 2014 সালে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন
2016 সালে, পেট্রোলিয়াম আইন 2016 সালে, প্রচন্ড অনেকগুলো নীতিমালা। এই দর্শন কিন্তু বঙ্গবন্ধু। ওই যে বলছেন যে আমাদের হাতে কাছে থাকতে হবে, আমাদের সম্পদ আমাদের কাছে থাকতে হবে, বিদেশের কাছ থেকে থাকলেও আমরা তা নিয়েছি। এইটাই কিন্তু তার পথ প্রদর্শনা আমি মনে করি। সুতরাং এই কারণে কিন্তু যে আইনগুলো আমরা করেছি সবকিছু কিন্তু দেশের ভিতরের সম্পদকে নিজের কাছে রাখার জন্য। আমরা যা এখন বিদেশি অনেক বিশেষজ্ঞ আমাকে বলেন যে ভাই গ্যাস তো দিয়ে দিলেন, ওনারা এটা বুঝেন না যে গ্যাস ফিল কিন্তু আমরা ওন করি, আমরা কিন্তু কন্ট্রাক্টর হিসাবে নিয়োগ করি। আমাদের বাপেক্স এক কন্ট্রাক্টর, সাথে সাথে অন্য বিদেশিরাও কন্ট্রাক্টর কাজ করে। মানে এই বিষয়গুলোকে একটু ভিতরে না গিয়ে তারা যদি এভাবে অনেকে অনেক রকম কথা বলেন, আমি দেখি ওরকম ভাবে দেখেনও না যে কিভাবে হচ্ছে বিষয়গুলো। যার কারণে কিন্তু দর্শনের মধ্যে থাকার কারণে কিন্তু আজকে দেখেন বাংলাদেশের জিডিপি বলেন, অর্থনীতির অবস্থা বললেন, অনেক দেশের থেকে আমরা এক্সাম্পল যদি দেখাই আশেপাশে, সেই সময় আমাদের আগেও প্রায় 60-70 বছর আগেও স্বাধীনতা লাভ করেছে, তাদের থেকে আমরা একটা ডেমোক্রেসি আসতেও কিন্তু অনেক সময় লাগছে। দেশে একবারে ব্রেক হয়েছে মাঝখানে 21 বছর লাগছে, আবার ফিরে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে আবার আসছে ডেমোক্রেসি এনে, আবার এটাকে দাঁড়া করানো এখন যে অবস্থায় আসছে কোভিড-19। আমি আশ্চর্য হই, মুনিশা আপনি বলবেন যে অনেকে বলছিলেন যে গার্মেন্টস হয়তো ড্রপ করবে, ফরেন কারেন্সি থাকবে না, একটা হাহাকারের মধ্যে হবে দেশ। ইভেন কি এই বন্যার সময় এত বড় মানে 60% বাংলাদেশের জায়গা পানি উঠে গেছে, সেখানেও কিন্তু কিভাবে আমরা ম্যানেজ করেছি আমাদের ইকোনমিটা, প্রত্যেক ঘরে ঘরে খাদ্য সেখানে ব্যবস্থা করা, এটা কিন্তু বিশাল চ্যালেঞ্জ। এগুলি এক্সাম্পল হয়ে গেছে। আমরা আবুল কালাম আজাদ স্যারের কাছ থেকে একটু শুনতে চাই, যেটা বারবারই উচ্চারিত হচ্ছে, ওই যে দর্শন বঙ্গবন্ধুর, এবং এই দর্শনের মধ্যে কি সাহস, কনফিডেন্স, জয় নিশ্চিত। যেই বক্তৃতাটি শুনলাম সেখানে স্পষ্ট করে ইঙ্গিতটা ছিল যে আমরা আমাদের চট্টগ্রাম বন্দরে ব্যাপক ক্ষতি করতে পারি না, কারণ আমরা জানি যুদ্ধের সময় হলেও জয় বাংলাদেশেরই হবে, সুতরাং কার ক্ষতি করে কার লাভ করব। সবগুলো ক্ষেত্রেই বঙ্গবন্ধু এই দূরদর্শিতা তিনি আগে থেকেই হয়তো বুঝতে পারতেন। আর এরকম একটি বিশ্ব বিপদের মধ্যে বাংলাদেশ এখনও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অন্যভাবে এক্সপেরিয়েন্স করছে, অনুভব করছে। তাকে স্মরণ করে তার দর্শন, তার শিখিয়ে দেওয়া, তার পথ দেখানো, সব কিছু একটু ভেতরে আরও অন্তর্গতভাবে আরও নিবিড় হয়ে তাকে খোঁজবার চেষ্টা করছে। সে কারণেই আমরা এই শোক দিবসের বিশেষ আয়োজনে আমরা রেখেছি বিপদের বন্ধু এই আয়োজনটির নাম। স্যার, আপনি আরও অনেক কিছু যোগ করবেন আমি জানি। স্যার একটু আনমিউট করবেন আপনার অডিও। আর মাত্র কয়েক ঘন্টা পার হলেই সেই ভয়াল সময়টি 15ই আগস্ট। আমি বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার পরিবারের যে সমস্ত সদস্য সহ যারা সেই দিন শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এই যে আপনি উদাহরণগুলো বললেন, এই যে ডিটারমিনেশন, আপনি দেখেন যে চার্চিল 1940 সনে চার্চিল বলেছিলেন উই শ্যাল ফাইট, এটি 4 জুন 1940-এ। মার্টিন লুথার কিং তিনি 28 আগস্ট 1963-তে বলেছেন আই হ্যাভ এ ড্রিম। আর বঙ্গবন্ধু 7 মার্চ 1971 বললেন দাবায় রাখতে পারবা না। মানে এগুলো কিন্তু সব এক সূত্রে কথা। এই কথাগুলোর সূত্র ধরে মাননীয় মন্ত্রী যে তথ্যগুলো বললেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উন্নয়নের বিষয়ে, খুব সঠিকভাবে বলেছেন যে তখন 8টা ব্লক, তার মধ্যে 6টা ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিকে এই যে পিএসসির চুক্তিটা স্বাক্ষর করা হলো, এর জন্য অনেক কাজকর্ম করতে হয়। কিন্তু পেট্রোবাংলার পূর্বসূরি সেটি ছিল বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল কর্পোরেশন, এটা BOGMC। এবং সেই সময় একজন প্রথিতযশা বিজ্ঞানী ডক্টর হাবিবুর রহমানকে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান এবং সচিব একসাথে বানালেন। মানে অনেক দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু। 1972 সনেই কিন্তু ঢাকা শহরে এই গ্যাস নেটওয়ার্কের কাজটা শুরু হয়।
এই শুধু পেট্রো বাংলা কেন, আপনি পেট্রো বাংলার পাশাপাশি যে ইস্যু আছে মধ্যপারাম হার্ড রক প্রজেক্ট, সেইটিও বঙ্গবন্ধুর হাত ধরে কিন্তু যাত্রা শুরু করেছে। এখন যদি আপনি বিদ্যুৎ খাতের উন্নয়ন বঙ্গবন্ধুর সময়, যদি শুধুমাত্র বঙ্গবন্ধুর সময়, আমি বলেছি সেই সময় কিছুই নাই, তো তার মধ্যেও যে জিনিসটুকু হয়েছে আপনি খেয়াল করেন যে 5000 বিদ্যুতের পোল সেই সময় আমদানি হয়েছে, 1500 কিলোমিটার, শুধু 1972 সনে 1500 কিলোমিটার বিদ্যুতের লাইন তৈরি হয়েছে, 1500 কিলোমিটার বিদ্যুতের লাইন তৈরি হয়েছে এই একই সময়। 1972 সনের জানুয়ারি মাসে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল মাত্র 200 মেগাওয়াট। সেটি কিন্তু নিশ্চয় নতুন বিদ্যুৎ কেন্দ্র তখনই তৈরি হয় নাই, কিন্তু ওই বছরের শেষে এসেই এই সবগুলোকে মেরামত করে চালু করা 500 মেগাওয়াট উন্নীত হয়েছে। আপনি যদি বঙ্গবন্ধুর সময়ে বিদ্যুতের যে নতুন কেন্দ্রগুলো স্থাপনের উদ্যোগ নেওয়া, ঘোড়া সালে 55 মেগাওয়াটের দুটো বিদ্যুৎ কেন্দ্র 1974 সনে চালু হয়েছে, বিলিভ ইট, যে 1974 সনে দুটো বিদ্যুৎ কেন্দ্র 55 মেগাওয়াটের চালু হয়েছে, 1976 সনে আরো দুটো 55 মেগাওয়াটের, পরবর্তীতে বঙ্গবন্ধুর উদ্যোগ নেওয়া আরেকটি বিদ্যুৎ কেন্দ্র 210 মেগাওয়াটের ঘোড়াশালী চালু হয়েছে। বাঘাবাড়িতে ভেড়ামারাতে 3টি বিদ্যুৎ কেন্দ্র 20 মেগাওয়াট করে, 3 60 মেগাওয়াট, মানে এগুলো কিন্তু অতি অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর অবদান। রুরাল ইলেকট্রিফিকেশন যেটি কনস্টিটিউশনও আছে, এই রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডটা চালু হয়েছে পরে, কিন্তু মূল দর্শন কিন্তু বঙ্গবন্ধুর তৈরি করে দেওয়া এই দর্শন নিয়েই সেই সময় কাজকর্ম করে আছেন। এটি হলো বিদ্যুৎ জ্বালানির কথা বললাম। তো পাশাপাশি আর অন্য দুই একটা উন্নয়নের চিত্র দিয়ে আমি শেষ করবো এই পর্যায়ে। এটা হচ্ছে যে এই 1974 সনের মধ্যে বঙ্গবন্ধুর সময় 274টা ব্রিজ রিকনস্ট্রাকশন হয়েছে, 97টা নতুন ব্রিজ তৈরি হয়েছে, 295টা এই ধ্বংসপ্রাপ্ত রেল ব্রিজ মেরামত হয়েছে। এর পাশাপাশি আপনার বিমানের লোকাল ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হয়েছে, নতুন বিমানবন্দরের কাজটা শুরু হয়েছে, তারপরে পোর্ট ক্লিন হয়ে গেছে আমরা জানি, 4টা নতুন জাহাজ সেই সময় বঙ্গবন্ধু এই আমাদের শিপিং কর্পোরেশনের জন্য কিনেছেন, 55,000 টেলিফোন লাইন 1974 সনের মধ্যে স্থাপিত হয়েছে। মানে এরকম করে আপনি কত যাবেন, আপনার দেখা যাবে যে এই যমুনা যেটি বঙ্গবন্ধু ব্রিজের কাজের জন্য যে স্টাডি, জাপান সেই সময় পুরো যমুনা নদীটা স্টাডি করেছে বঙ্গবন্ধুর অনুরোধে, এবং সেই স্টাডি রিপোর্ট কিন্তু অনেকখানি কাজ দিয়েছেন আমাদের এই বঙ্গবন্ধু যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু ব্রিজ তৈরি করতে। আমরা জানি যে বঙ্গবন্ধুর একটা ভাষণে, স্বাধীনতার পর একটা ভাষণে সৈয়দ মনসুর আলী স্যারকে উদ্দেশ্য করে বলা যে এই ব্রিজের কাজ এখনই শুরু করতে হবে। মানে এই যে দূরদর্শিতা এবং একই সাথে ফার্ম ডিসিশন, এগুলো দিয়ে কিন্তু বঙ্গবন্ধু দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, যেটা আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে তারই সূত্র ধরে তার কন্যা এই আমি যদি বলি ঝান্ডা, এই ঝান্ডা একই রকম আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্যার, আপনি যেটা বললেন যে দূরদর্শিতা, ফার্ম ডিসিশন এবং সেই অমর তার লাইন, দাবায় রাখতে পারবে না যেদিন বললেন, তার পরের দিন বঙ্গবন্ধু কি বলছেন, অর্থাৎ 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের এই বিরাট জনসমুদ্রে যখন নাকি বাঙালিকে একরকম করে যুদ্ধের ডাক দিলেন, তার পরের দিনই তার বাড়িতে তার সাক্ষাৎকার নিয়েছেন অ্যালেন মার্স নামের একজন সাংবাদিক। তাকে বঙ্গবন্ধু বলছেন, মানুষের জন্য আমার এই জীবন উৎসর্গকৃত, এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করি না। আমরা অ্যালেন মার্সের সেই সাক্ষাৎকারের অংশটি প্রথম 1 নম্বর সেটা আমরা একটু দেখে নিচ্ছি। Why do you enjoy such tremendous support, do you think? You know that I love my people and my people loves me. I am ready to sacrifice everything for them, and naturally they will also sacrifice everything for what I say. And I am fighting for a principle, for a cause, and for the emancipation and freedom of my people, and definitely the people who have been oppressed for long 23 years. Naturally the people now stand by me, and I must stand by them.
I am not anxious for anything. I am anxious for the emancipation of my people, politically, economically, and all matters. স্যার যোগ করবেন কিনা অ্যালান মার্সের এই ইন্টারভিউর অংশ? এই যে বঙ্গবন্ধুর এই কথাটি, তার সঙ্গে আমি আরেকটি উদ্ধৃতি বঙ্গবন্ধু যেটি 30 মে 1973 সনে বলেছিলেন, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। বঙ্গবন্ধু মানুষকে কত ভালোবাসতেন আর মানুষ তার প্রতিদানও কত দিয়েছে, এটা কত উদাহরণ আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। তো বহুবার এই জিনিসটি পাওয়া যাবে যে সাধারণ মানুষ কত নিবিড় ভাবে। স্যার একদম আপনি যে উদ্ধৃতিটি পড়লেন হুবহু এই উদ্ধৃতির সঙ্গে মিল আছে এমন একটি ছোট্ট ক্লিপ আমার হাতে একেবারে হাতের কাছে পেয়ে গেছি, একটু প্লে করি। আবারও অ্যালান মার্সের সেই ইন্টারভিউর একটা ছোট্ট অংশ। And behind the call. Are you sure to win this cause? Nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh, definitely. Who can stop my autonomy? More than that. More than autonomy. No question of this and that. I want my rights. Emancipation. I want my emancipation. I want that. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. Ultimately, it can be done many ways. Slowly and slowly, by amicable settlement, by many ways it can be achieved. And West Pakistan cannot do anything about it. Who can do anything? 120 million people are united behind us. Even with the army. What damn army can do? We don't care for them. They can supply my people with bullets. So you're already the chief of independent Bengal. De facto, not legally, but de facto. What? I am representing the people of Bengal. Legally, morally, I am the man who can govern this country. আমার মনে হয় নজরুল আহমেদ বিপু উসখুস করছেন এই বিষয় নিয়ে। স্যার আপনি শেষ করেন আপনার পয়েন্ট। জি, বঙ্গবন্ধুর মুখ থেকে স্বাধীনতার ঘোষণার কথাটি শোনার চেষ্টা করেছেন বারবার, কিন্তু বঙ্গবন্ধু তো অত্যন্ত নিয়মতান্ত্রিক নেতা। তিনি দেখেন 1971 সাল 7ই মার্চের যে ভাষণটা, সেখানে তিনি কি বলেন নাই, কিন্তু তিনি কিছুই বলেন নাই। তিনি স্বাধীনতার ঘোষণা তো ওই 7ই মার্চের ভাষণই, কিন্তু যদি আপনি ব্যাখ্যা করেন বলবো কোথায় স্বাধীনতার ঘোষণা, সেই স্বাধীনতার ঘোষণা নাই, কিন্তু সব ঘোষণাই এর মধ্যে আছে। এই যে মানে অত্যন্ত দূরদর্শী ভাষণ, একটা অলিখিত ভাষণ, মানে এই যে একটা কবিতা তিনি 1971 7ই মার্চ বললেন, মানে এটাই কিন্তু আমি মনে করি যে আমাদের 71 সনের এই যে 9 মাস আমরা চলেছি কিন্তু বঙ্গবন্ধুর ওই একটা ভাষণ দিয়ে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী উসখুস করছেন, অনেক কিছু বলবেন। না, একদিকে ওনার দিকটা যদি চিন্তা করি, একদিকে স্টেটসম্যানশিপ, আরেকদিকে রেভলিউশনিস্ট বলা যেতে পারে, এবং ব্যাপকভাবে ড্রিমার, এবং এই ড্রিমারের জায়গাটায় কোথায় পৌঁছাবে সেই ডিসিশন মেকার, এবং তার সাথে যে তার সারাউন্ডিং, তাদেরকে কিভাবে তাদেরকে নিয়ে একসাথে চলতে হবে, তার প্রতিটা কথাই কিন্তু তাই প্রকাশ পায় না। তার বড় শক্তি ছিল তার আশেপাশের সকল মানুষ, জনগণ, এই দেশের মানুষ, দেশের জনগণ, এবং বারবার বলছেন যে লাভ লাভ লাভ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, যে সংগ্রাম করতেছেন এর প্রতি প্রচন্ড বিশ্বাস, নিজের প্রতি আত্মবিশ্বাস, এবং এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তার প্রতি যে নিজের উপরে যে বিশ্বাস, এই কারণেই কিন্তু সেই সময়টায় এত কাজের মানে বলা যেতে পারে এত অবস্থার মধ্যে থেকেও সেগুলো সম্ভব হয়েছে। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি হতো আপনাদের? এই যে স্ট্রাগলের মধ্য দিয়ে আমরা 40টা বছর বা 50টা বছর গিয়েছি, এ বহু আগে কিন্তু এটা শেষ হয়ে যেত। আমার মনে হয় যে স্বাধীনতার 10 বছরের মাথায় এই দেশ হতো, আমরা অনেক সময় উদাহরণ দিই, ডান দিকের উদাহরণ দিই সিঙ্গাপুর, বাম দিকে উদাহরণ দিই অমুক কাজ, কোন দেশই আমাদের সাথে সেদিন টিকতে পারত না। যেই কাজ উনি 2 বছর বা 1 বছরের মাথায় করেছেন, আর 10 বছর যদি উনি দেশটাকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যেতে পারতেন,
যে বিশ্বের একটা উন্নত দেশ আমরা বহু আগে পৌঁছতে পারি। এখন সে আফসোস না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 বছরের মাথায় দেখেন, এই 2009 সাল থেকে যদি ধরি আমরা, এই অল্প সময়ের মধ্যে আমার মনে হয় বিশ্বের ইতিহাসে খুব কম দেশের উদাহরণ আছে যে এত অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে আলো পৌঁছানো। দেশটা অন্যরকম, অনেকে অনেক জায়গার সাথে তুলনা করতে পারে। আমাদের দেশে খাল বিলের দেশ, হাজারো নদী, শত নদী, পার্বত্য চট্টগ্রাম থেকে আরম্ভ করে চর এলাকা, বহু জায়গা, বহু উত্তরাই পার হয়ে আসতে হচ্ছে। তারপরে আস্থা, এই যে 10 বছরে সারা বিশ্বের লোক আস্থাশীল হয়েছে বাংলাদেশের উপর, নেতৃত্বের উপর, আমাদের নেত্রীর উপর, জাতির জনকের কন্যার উপর। এই ঠিকই একই সিদ্ধান্তর কারণে জাতির জনক যেভাবে নিজের প্রতি বিশ্বাস রেখে কথা বলতেন, সেই কারণেই কিন্তু একইভাবে শেখ হাসিনার প্রতি সেই একই সিদ্ধান্ত উনি নিতেন প্রত্যেকটা জায়গাতে। খেলেন পার্লামেন্টে, আমার এখনো খেয়াল আছে, স্পষ্ট চোখের সামনে ভাষা মাননীয় বলছে আমাদের টাকায় আমরা পদ্মা সেতু করি। সারা বিশ্বের বড় বড় দেশ, ইভেন কি আমাদের দেশেও অনেকে বলছেন যে সম্ভব না, দেশ শেষ হয়ে যাবে, এরা টাকা করতে গেছে। উনি প্রচন্ড ভাবে, আমি সেই সময় চিন্তা করি যে এই যে নিজের প্রতি যে বিশ্বাস এবং তার নিজের যে আত্মবিশ্বাসের যে সাহস, অ্যাকচুয়ালি আসছে সব বঙ্গবন্ধুর কাছ থেকে। আমরা যখনই চিন্তা করি না কেন, বিপদে পড়ি না কেন, যে আপনি বলেন যে বিপদের বন্ধু, অ্যাকচুয়ালি বিপদের বন্ধু কেবল না, আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক, আমাদের পথ দেখানোর বন্ধু, হ্যাঁ, আলোর পথ দেখানোর বন্ধু। ওনার প্রতিটি কথাটার মধ্যেই দর্শন, প্রতিটি কথার মধ্যেই একটা দিক নির্দেশনা আছে, কিভাবে চালাবো আমাদের দেশ। একটা কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনছিলাম, আমাদের আর্কিটেক্ট মাজারুল ইসলাম, আমরা সবাই চিনি, জাতির জনক কিন্তু 73 সালে চিন্তা করে ফেলছিলেন এই দেশটাকে কিভাবে উনি গঠন করবেন, এখানকার রাস্তাঘাট, গ্রাম, শহর কিভাবে হবে। উনি উনাকে ডেকে বলছিলেন যে তুমি একটা মাস্টার প্ল্যান করো। আমি দেখে আসছি সুইজারল্যান্ডের কথা, উনি উদাহরণ দিয়েছিলেন, একদিকে গ্রাম থাকবে, একদিকে রাস্তা থাকবে, শহর কিরকম হবে আমার দেশে, এই পানির মধ্যে পানি রেখে, গাছপালা রেখে আমরা কিভাবে আমাদের শহরগুলি গঠন হবে। তার মানে সমস্ত বিষয় যে নেতার কাছ থেকে আমাদের দিক নির্দেশনা পেয়েছি আমরা, এটি কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি এখন যা চিন্তা ভাবনা যেভাবে আমরা গঠন করছি আমাদের দেশের মধ্যে, এটা কিন্তু বিশাল ভাবে আমাদেরকে সহযোগিতা করছে। মাদাদ ভাই যে বিষয়গুলো তুলে ধরলেন আর কি, যে এরকম কিন্তু শেষ করা যাবে না। আজকে 2 ঘন্টা আলোচনা করলেও কিন্তু প্রত্যেকটা জায়গায়, কেবল খালি বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বললাম আমরা প্রায় 1 ঘন্টা, কিন্তু প্রতিটি জায়গাতে, প্রতিটি ক্ষেত্রে কৃষি সবচেয়ে বড় ভূমিকা ছিল, কৃষির মধ্যে ব্যাপকভাবে। তো প্রতিটি ক্ষেত্রে মাননীয় মন্ত্রী, আরো একটু কথা বলতে হবে, আরো কিছুক্ষণ কথা বলতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আরো শুনবো কৃষি, অর্থনীতি, পররাষ্ট্র বিষয়। আমরা যেটা বলছি যে এখন এই বৈশ্বিক বিপদের মধ্যে নানান জিনিস নিয়ে আমরা হিমশিম খাচ্ছি, কিন্তু হিমশিম খাওয়ার পরে যখনই আমরা বঙ্গবন্ধুর কাজ, তার কথা, তার আদর্শ, তার দিক নির্দেশনার কিছু কিছু জিনিস নিয়ে বসি, নাড়াচাড়া করি, কোথায় জানি একটা আলো পেয়ে যাই। সেই আলোই বোধহয় এত বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে, বাঙালিকে রক্ষা করবে। সেজন্যই তার প্রতি আমাদের নিবেদন। বিপদের বন্ধুকে আমরা স্মরণ করছি এরকম একটি দিনে। নিশ্চয়ই দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে
বিপদে আমি না যেন করি ভয়। পাওয়ার টক অনুষ্ঠানে আমরা বিপদের বন্ধুকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি শাহাদাত বার্ষিকীর ঠিক আগ মুহূর্তে। আমাদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আছেন সাবেক মুখ্য সচিব এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিরতিতে যাবার আগে মন্ত্রী নসরুল হামিদ বিপুকে শুনছিলাম, তিনি বলছিলেন যে এই 1 ঘন্টা ধরে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে বঙ্গবন্ধুর দর্শন এবং তার গৃহীত পদক্ষেপের কথাগুলো বলছি। 1 ঘন্টা কেন, সারাদিন আলোচনা করলেও সেগুলো শেষ হবে না। আর অর্থনীতির অন্যান্য দিক তো বটেই। তার দূরদর্শিতা এবং ডিটারমিনেশনের কথাও বারবার করে উঠে আসছিল। একটু একজন মার্কিন সাংবাদিকের নেয়া একটা সাক্ষাৎকারের কিছু অংশ দেখিয়ে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছে একটু যেতে চাই যে এই সাক্ষাৎকারটি অবশ্যই স্বাধীনতার আগে নেয়া। Using this word emancipation, liberation, a freedom from a long exploitation by the other wing of Pakistan. Some of your supporters prefer the word independence. Now, you didn't use that yesterday. It automatically comes. I have also used it something like this. It automatically comes if these people behave like a colonial power, and if the armed forces of the country use like a occupation army and killed the innocent unarmed people, what we can expect from the people then? You had the opportunities, are determined to continue along the path of democracy until the last moment. You're going to make the other people. You know, I am believing the democratic process. If anybody use force, if people counteract by force, that's their responsibility. That's why I am concerned, as a democratic man, I follow the democratic movement. And I have started for Satyagraha and non-cooperation movement against them. And I am sure my people will not pay tax. I am sure the people will not join in the government. I am sure the people are absolutely behind me and my party. Won't that make President Yahya Khan take military action against you? It is up to him. I don't care. I am for a cause. I'm ready to sacrifice everything for my people. Do you think your people are able to withstand an attack by the military government? Do you know that nobody can suppress the 70 million people? That when the 70 million people determined to achieve something, nobody can suppress it. It might be they can suppress for a few years, a few days, but few months, but in the long run, the peoples must win. Nowhere in the world the struggle has failed. Nowhere. It might be some more bloodshed, but nothing can happen like this. Pakistan, Bengal and West Pakistan, in between the Indian territory of 1,500 miles. And actually, as there is labor mobility between the East and West, as the central government machineries are there in West Pakistan, as central administration in the hands of West Pakistani, as the military installations and the military personnel are come from West Pakistan, only 10% from Bengal, in the armed forces, only 15% in the central administration. Naturally, these 23 years you have seen that East Pakistan, particularly the Bengal, is nothing but a colonial market. If you want to save that and give equal right as a Pakistani, then you have to give Bengal their right to live. And they must be master of their own resources because they have been exploited for long 23 years. It cannot be tolerated anymore. অর্থনৈতিক মুক্তি, মোহাম্মদ আবুল কালাম আজাদ। দেখেন, বঙ্গবন্ধুর আমি আগেও বলছিলাম যে এই যে ৭ই মার্চের ভাষণ, এখনো কিন্তু বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণকেই ব্যাখ্যা করলেন যে এই যে বাংলার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, তারপরে বাংলার মানুষ বাঁচতে চায়, তারপরে বঙ্গবন্ধুর সেই 23 বছরের ইতিহাস, বঞ্চনার ইতিহাস,
তারপরে যৌক্তিক কথা, যে ন্যায্য কথা যদি একজনও বলে তাহলে পরে মেনে নিব, আমার পয়সা দিয়ে অস্ত্র কিনবে, মানে প্রত্যেকটা ক্ষেত্র। এবং এই ক্ষেত্রে এই যে সেই সময়ে এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম এবং কতগুলো শর্ত ৭ই মার্চের ভাষণে তিনি দিলেন যে এই সামরিক আইন উড্র করতে হবে, তাদেরকে ব্যারাকে ফেরত নিতে হবে, হত্যা তদন্ত করতে হবে, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কত স্ট্র্যাটেজিক্যালি কথাগুলো তিনি বলেছেন। তিনি শুধু বলেননি আমি স্বাধীনতা ঘোষণা করলাম, কিন্তু তোমার যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। মানে এই সময়ে মানে এই যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো, এইটাই তো আমাদের স্বাধীনতার জন্য আমরা যে 9 মাস কাজকর্ম করেছি, 9 মাস যুদ্ধ করেছি, এই সেইটি দিয়ে। আর বঙ্গবন্ধু মানুষকে কত ভালোবাসতেন, মানুষ তাকে কত ভালোবাসতো। আপনি যদি দেখেন বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী 106 নম্বর পৃষ্ঠায় পাবেন, সেখানে গোপালগঞ্জের কিছু কর্মী বাহিনীর কথা বলছেন। বলতে গিয়ে বলছেন, আমার একদল যুবক কর্মী আছে, তাদেরকে হুকুম দিলে তারা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি আছে। মানে এই যে একটা, এটি শুধু কথার কথা না, কিন্তু আমরা পরবর্তী সময় আমরা তো আগুনে ঝাঁপ দিয়েছি। আমরা খালি হাতে, যেখানে আমাদের কোনো অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিছুই নাই, বাঙালি কি করেছে? অস্ত্র পাকিস্তানি থেকে কেড়ে নিয়ে সেই অস্ত্র দিয়ে পাকিস্তানিকে আক্রমণ করে পরাজিত করেছে। এইটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু সেই স্পিরিটেড ভাষণ দিয়ে। আর এই যে একটু আগে যে আপনি তথ্যচিত্রটুকু দেখালেন, এখানে বঙ্গবন্ধু কত বোল্ডলি, কত মানে সাহসিকতার সঙ্গে, কত দৃঢ়তার সঙ্গে কথাগুলো বলছেন। এটাই তো আমাদেরকে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। এবং আমি বিশ্বাস করি, যেটি প্রতিমন্ত্রী মহোদয় বললেন, এই শক্তি সাহস নিয়েই কিন্তু তার কন্যা অসীম সাহসী উন্নয়নের বড় বড় কাজকর্মগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা যেই ওন রিসোর্সের কথা বারবার করে বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গবন্ধু নিজেই বলছিলেন এবং 23 বছরের বঞ্চনার কথা বলছিলেন, এবং এই যে 7.5 কোটি বাঙালি তার সঙ্গে আছেন, মানুষের শক্তির কথাই বলেছেন। সেটার উপরে ভিত্তি করেই তো আমাদের এই মুক্তি, আমাদের স্বাধীনতা, আমাদের অর্থনৈতিক মুক্তি। এই অর্থনৈতিক মুক্তির পরে বঙ্গবন্ধু এবং তার প্রেক্ষাপটের বঙ্গবন্ধু, সেগুলো নিয়ে আমার সহকর্মী মফিদুল তপুর একটা রিপোর্ট দেখি, তারপর আমরা শেষ মন্তব্য শুনবো মাননীয় মন্ত্রীর কাছ থেকে। যুদ্ধে বিধ্বস্ত নগর গ্রাম, বোমার আঘাতে নিঃশেষ যোগাযোগ ব্যবস্থা, বৈদেশিক রিজার্ভ মাত্র $17, শিল্প কারখানা অচল, কিন্তু তারপরও যুদ্ধ ফেরত তরুণদের কর্মশক্তিকে পুঁজি করে দেশ গড়ার এক নতুন যুদ্ধে নামলেন বঙ্গবন্ধু। রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা? আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না, তখন যখন আমার কথা মতো তোমরা করেছো, নিশ্চয়ই করবা। এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। সদ্য স্বাধীন দেশে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বারবার চেষ্টা করেছে অর্থনীতিকে বিপর্যস্ত করতে। চোরা কারবারিদের দৌরাত্ম্য আর পাকিস্তান আমলের আমলাতন্ত্রের প্রেতাত্মা সেই অস্থির সময়ে স্বস্তি দেয়নি এক বিন্দুও। ফ্যাক্টরির কোনো স্পেয়ার পার্ট নাই, মরামতের ব্যবস্থা নাই, ওই র মেটেরিয়াল ইনভেন্টরি নাই, এইরকম ফাঁকা। তো এইরকম অবস্থার মধ্যে খুবই কম দেশ স্বাধীন হয়। এমনই এক বাস্তবতায় 1974 সালে সমাজতন্ত্র আর পুঁজিবাদের মিশেলে বাকশাল নামের এক জনবান্ধব অর্থনৈতিক ধারণা প্রবর্তন করেন বঙ্গবন্ধু। আধুনিক যুগের অর্থনীতিবিদরা সেই মডেলকে আখ্যা দিয়েছেন ওয়েলফেয়ার ইকোনমি নামে। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তি আর স্বনির্ভরতার যাত্রা থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে। 1972 সালে যে বাংলাদেশের বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা, আজ তা 723 গুণ বেড়ে 5,68,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ 501 কোটি টাকা থেকে আজ 2,05,000 কোটি টাকা। তলাবিহীন ঝুরির তকমা পাওয়া বাংলাদেশ আজ যখন মধ্যম আয়ের দেশ হওয়ার পথে দীপ্ত পায়ে এগিয়ে চলছে, তখন
করোনার আঘাতে সমগ্র বিশ্বের পাশাপাশি বাংলাদেশও এই ক্রান্তিকালে স্থবির। কিন্তু তাতে কি হার মানবে বাংলাদেশ? যে জাতি ফিনিক্স পাখির মতো শূন্য থেকে শীর্ষে আরোহণ করতে পারে, 9 মাসে ছিনিয়ে আনতে পারে বিজয়, সেই জাতি বারবার তার নেতার কণ্ঠেই খুঁজে নেয় বিপদ পাড়ি দেয়ার অমোঘ শক্তি। জয় বাংলা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। বিপদের বন্ধুর এই স্মরণ অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতির পরে আমরা মাননীয় মন্ত্রী এবং মোহাম্মদ আবুল কালাম আজাদের শেষ বক্তব্য দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। নিশ্চয়ই থাকছেন আমাদের সঙ্গেই। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। পাওয়ারটক অনুষ্ঠানে আজকে বিপদের বন্ধু এই শিরোনামে কথা বলছি, স্মরণ করছি বঙ্গবন্ধু এবং তার সঙ্গে যারা 15ই আগস্টে সপরিবারে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি। এবং এটি নিউজের 3 দিন ব্যাপী এই আয়োজনে আমরা আমাদের শ্রদ্ধা এভাবে দিচ্ছি, অর্পণ করছি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি। বিপদের বন্ধু এই শিরোনামে আমাদের সঙ্গে বিপদের বন্ধুর আয়োজনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আছেন। আমরা সাবেক মুখ্য সচিব এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছ থেকেও শুনছিলাম বঙ্গবন্ধু নিয়ে তাদের নানান স্মৃতিচারণ এবং এই যে দৃপ্ত কণ্ঠ, তার কনফিডেন্স, সেগুলো আমাদেরকে সব বিপদ থেকে আগলে রাখার একটা বড় প্রেরণা। শেষ মন্তব্য শুনবো, দুজনেই একটু করে বলার সুযোগ পাবেন। আমি শুরুতেই নসরুল হামিদ বিপু একটু আপনার কাছ থেকে শুনি। আপনার এই বিরতি যাওয়ার আগে শুনছিলাম জয় বাংলা স্লোগানটা। 1975 সালে এই সময়ে আমরা তখন ক্লাস 6-এ পড়ি। মানে এই মুহূর্তে মনে পড়তেছে যে বোর্ডিং স্কুলে ছিলাম, তো তা প্রথম অ্যাসেম্বলি মানে 15 আগস্টের পরবর্তী সময় ইতিমধ্যে আর্মি প্রিন্সিপাল চলে আসছে আমাদের স্কুলের দায়িত্ব নেওয়ার জন্য। উনি অ্যানাউন্স করলেন যে জয় বাংলা স্লোগান হবে না। আমার এখনো স্পষ্ট মনে আছে। কিন্তু আমাদের কলেজ ক্যাপ্টেন সেই সময় যখন অ্যাসেম্বলি ক্লোজ করতেছেন, স্লোগান দিয়ে উঠলো জয় বাংলা জয় বাংলা। আপনারা চিন্তা করেন যে 75 থেকে আরম্ভ করে প্রায় 96 সাল বোধহয় বা তারও কিছুদিন আগ পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি নিষিদ্ধ ছিল, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল। যে বাঙালির উপর এত অগাধ বিশ্বাস, যে বাঙালির কথা বলতে গিয়ে উনি যেভাবে দৃঢ়তার সাথে কথা বলতেন, যে বাঙালির ছিটে ফোটার কোন রকম কথা তাদের উপর, যে কিছুক্ষণ আগে এক সাক্ষাৎকারে বলছিলেন উইল নট টলারেট এনিমোর। হ্যাঁ, সেই বাঙালি, সেই বাংলাদেশ প্রায় 20-21 বছর বঙ্গবন্ধু ইতিহাস মুছার জন্য যে আমরা বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি খুঁজি, আপনিও তো দেখেন, চেষ্টা করেন, মুছে ফেলার জন্য সব
পুড়িয়ে ফেলছে। জয় বাংলা তো বঙ্গবন্ধুর একা স্লোগান না, এটা জাতির, বাঙালি জাতির স্লোগান, মুক্তি সংগ্রামের স্লোগান না। সেটাও যাতে বিশ্বাস না করে সেই স্লোগানের উপর, সেখানে নিয়ে আসলো কি বাংলাদেশ জিন্দাবাদ। এই চক্রান্ত কি একদিনের চক্রান্ত বা 75-এর পরের চক্রান্ত? অবশ্যই। যে আমি বললাম যে স্বাধীনতার সময়টা এরকম একটা সময় ছিল, বিশ্বে রাজনীতি কিন্তু অন্য ধরনের একটা রাজনীতি চলছিল বড় বৃহৎ দেশগুলো। আর সেই সময়ের যদি স্বাধীনতার সময়গুলো তো দেখেন যে দেশগুলো আমাদের জন্য স্বাধীনতা সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেটা কিন্তু খেয়াল করার মতো। ইভেন কি 75-এর পরেও যারা আমাদেরকে সেই সময় 75-এর পরের গল্পে যাওয়ার আগে একটু আপনার কথার সঙ্গে মিল রেখে, ষষ্ঠ শ্রেণীর ছাত্র, একজন বোর্ডিং স্কুলে পড়েন, তার প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেল, জয় বাংলা বদলে গেল, সেখানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান পর্যন্ত পাল্টে দেওয়া হলো। এটা কি বঙ্গবন্ধু জানতেন না? না, যদি নাই জেনে থাকেন, যদি নাই জানতেন, তাহলে 74 সালে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভাষণটি এমন করে কিভাবে দিলেন? আমি একটু সেখান থেকে দেখাচ্ছি আপনার জন্য। নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সার লোভে, ভাবতে আমি শিওরিয়া উঠি। প্রধানমন্ত্রী আসতে পারে অনেক, প্রধানমন্ত্রী যেতে পারে অনেক। আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না, আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি। কারণ জাতির পিতা একবারই হয়, দুবার হয় না। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমার পিপুলস আর্মি। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। জি মাননীয় মন্ত্রী, খুব ছোট করে শেষ করবেন, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে। পিপলস আর্মি, জনগণের বন্ধু বা জনগণের সৈনিক, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ করে। এই বিষয়টাই কিন্তু উনি মূলত বড়ভাবে বলছিলেন যে দেশের মাটির মানুষ, দেশকে ভালোবাসতে হবে, দেশ গঠনে সবার সহযোগিতা উনি এইভাবে তৈরি করছিলেন যে কিভাবে আমরা সবাই একসাথে কাজ করতে পারি। অনেক ধন্যবাদ। তো আমি আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্য শুনছিলাম যে কত কষ্ট করে উনি যখন 1981 সালে আসলেন দেশে, তার কিন্তু একটাই দর্শন ছিল, শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। মাননীয় মন্ত্রী, আমরা শেষ করব, হাতে একদমই সময় নাই। শেষ এক লাইন বলার হয়তো সুযোগ পাবেন। আমরা আবুল কালাম আজাদ স্যারের কাছে একটু যেতে চাই। জি ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুর 3টা উদ্ধৃতি করব। আপনি যে তথ্যচিত্রগুলো দেখালেন তার সঙ্গে মিল রেখে, বঙ্গবন্ধু 30শে জানুয়ারি 1972, একটু আগে আপনি যেটা দেখিয়েছেন সেই মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ অনুষ্ঠান, সেখানে তিনি বলেছেন, অস্ত্রের যুদ্ধ শেষ হয়েছে, এবার মুক্তির সংগ্রামকে দেশ গড়ার সংগ্রামে রূপান্তরিত করতে হবে। মুক্তির সংগ্রামের চেয়ে দেশ গড়ার সংগ্রাম কঠিন। তিনি 1972 সালের 26শে মার্চ বেতার এবং টেলিভিশনের ভাষণে বলছেন, শ্মশান বাংলাকে আমার সোনার বাংলায়, শ্মশান বাংলাকে আমরা সোনার বাংলায় গড়ে তুলতে চাই, যে বাংলায় আগামী দিনের মায়েরা হাসবে, শিশুরা খেলবে, আমরা শোষণ মুক্ত সমাজ গড়ে তুলব। আর তিনি 30শে এপ্রিল 1972 বললেন, সমৃদ্ধির পথে কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। 1975 সালের এই রাতে, ঠিক এই সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, চামেলিবাগ থেকে এই রাতে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগামীকাল প্রত্যুষে বঙ্গবন্ধু আসবেন, তাকে সম্বর্ধনা দেওয়া হবে, তার প্রস্তুতি দেখতে। ফিরে এলাম, সব শেষ। কিন্তু এখনো বিশ্বাস করতে ইচ্ছে হয়, রাত পোহালেই শোনা যাবে বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধুর এই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাস্তবায়ন করছেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ হাসিনার মধ্যে বেঁচে আছেন।
ঠিক এই দিনটিতে অর্থাৎ এই 14ই আগস্ট রাত 1975 ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, ঘুরে বেড়াচ্ছেন প্রস্তুতি দেখতে, তারপরে দিন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং ভোর না হতেই যে খবরে ঘুম ভাঙল সেটা বাঙালি কেন গোটা বিশ্বের বুকের ভেতরে একটা গোপন ব্যথা, এবং এই গোপন ব্যথার মধ্যে বাঙালি বারবার করে আসলে এই হন্তারকের দায়ও নিয়েছে। নিশ্চয়ই সেই গোপন ব্যথার মধ্যে বাঙালি যারা অকাতরে ভালোবাসে বঙ্গবন্ধুকে, বারবার করে ফিরে পেতে চায় বঙ্গবন্ধুকে। গোপন ব্যথা এই লাইনটি এই কারণে বললাম যে একটি গানের লাইন, যে গানটি বেগম মুজিব শুনতে চেয়েছিলেন। এই উপমহাদেশের আমরা বলি যে সঙ্গীত সম্রাজ্ঞী বাংলাদেশে একবারই এসেছিলেন 1972 সালে, লতা মঙ্গেশকর। তিনি বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে, তার সঙ্গে ভারতীয় সাংস্কৃতিক দলের আর অন্যান্য সদস্যরাও ছিলেন। সেই বাড়িতে যে গানটি করতে অনুরোধ করেছিলেন বঙ্গমাতা, সেটি এই গানটি। সেই গানটি শোনাবো আমরা এবং শেষ করব আমাদের আজকের মতো শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। কাল সকাল 11টা থেকে আবারও শুরু হচ্ছে আমাদের এই আয়োজন বিপদের বন্ধু। শুনে নেই আমরা সেই গানটি। 1972 সালে লতা মঙ্গেশকর ঢাকায় আসেন, গান করেন একটিমাত্র ঘরোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বাড়িতে। বেগম মুজিব তাকে গাইতে বলেন এই গানটি। আমরা এই দিনটিতে আমাদের এই বাঙালির বুকের ভেতরের যে গোপন ব্যথা, সেই গোপন ব্যথায় আমাদের বিপদের ত্রাতা, বিপদের বন্ধুকেই খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমাদের আয়োজন আগামীকাল সকাল 10:30 থেকে শুরু হবে। নিশ্চয়ই থাকবেন এটি নিউজের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ দর্শক, আপনারা যারা ছিলেন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে